এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই গোটা প্রক্রিয়া এবং বাদ পড়া মানুষদের দুর্দশা, ভোগান্তি সবকিছুর সঙ্গেই সম্মুখ পরিচিত এবং তাদের হয়ে মামলাও লড়ছেন যিনি, এমন একজনের কাছে এসেছি, আইনজীবী আলী এহসান আলমগীর। যেটা আপনার কাছে বিশেষভাবে আমার প্রশ্ন থাকবে সেটা হলো যে যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন এবং সেই অবস্থায় ডিলিট হয়েছেন, সেই রকম 27 লক্ষ মানুষ আমরা জানি যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন। তার বাইরেও আরো কয়েক লক্ষ মানুষ আছেন, সংখ্যাটা 34 লক্ষ সুপ্রিম কোর্টের কাছ থেকে জেনেছি, 34,34,000-এর বেশি, হয়তো সংখ্যাটা আরো বেশি। কিন্তু যারা 28শে ফেব্রুয়ারির যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল, ভোটার লিস্ট, সেখান থেকে ডিলিট হয়েছিলেন, তাদের সমস্যাটা একটা অদ্ভুত সমস্যা। এইটা একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। তারা অনেকেই মনে করছেন তাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে, আবার অনেকে ফর্ম 6 ফিল আপ করে বসে আছেন কিন্তু কিছুই হচ্ছে না। এটা যদি একটু বলেন যে কি পরিস্থিতি। দেখুন, 28শে ফেব্রুয়ারির ফাইনাল রোল যেদিন পাবলিক হয় সেদিন যারা ডিলিট হয়েছিল তাদের ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো ক্লিয়ার কাট নোটিফিকেশন নেই যে তারা কি করবে। মানে হচ্ছে অ্যাডজুডিকেশনের পর যারা ডিলিট হয়েছে তাদের কি করতে হবে সেটা সুপ্রিম কোর্ট নির্দেশিত এবং সেই মোতাবেক ইলেকশন কমিশন, ট্রাইব্যুনাল ইত্যাদি ইত্যাদি গঠন হয়েছে, সবকিছু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক হচ্ছে। কিন্তু যারা তার আগে ফাইনাল রোলের দিন ডিলিট হলো তাদেরকে কি করতে হবে সেই তাতে কিন্তু কোনো রকম কোনো ক্লিয়ার কাট নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকেও ছিল না, বা সুপ্রিম কোর্টে জানতে চাওয়া হয়নি ইলেকশন কমিশনের তরফ থেকে, বা ইলেকশন কমিশন স্বতঃপ্রণোদিত ভাবেও দেয়নি। এবার যেটা যে জিনিসটা ছিল না সেই জিনিসটা কি আইনের বইতেও নেই, সেইটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে ভোটার লিস্ট থেকে বা ইলেকটোরাল রোল থেকে যদি আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু তাতে আপিলের প্রভিশন অলরেডি দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট 1950-এর এই আইনে রয়েছে এবং সেটা হচ্ছে সেকশন 24 এর আপিল। সুতরাং যাদের নাম 28/2/2026-এর ফাইনাল রোলে ডিলিট হলো তাদের জন্য সেকশন 24 এর আপিল হওয়া উচিত, এমনটা আমি মনে করি, এবং এইটাই হচ্ছে বিধিবদ্ধ পদ্ধতি। এই আপিল হচ্ছে দু রকম। এক হচ্ছে ফার্স্ট আপিল, যেখানে একটা মেমো অফ আপিল ফাইল করে আপনি কজ অফ ডিলিশনটাকে চ্যালেঞ্জ করতে পারেন, এবং সেই ফার্স্ট আপিল হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। যদি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আপনি আপিলে পরাস্ত হন, দেখা আপনার আপিলটা ডিসমিস করলো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাহলে একটা সেকেন্ড আপিলের প্রভিশনও রয়েছে যেটা কিনা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে। এবার এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হলো এবং তার আগে বিভিন্ন রাজ্যে হয়েছে এবং আগামীতেও হচ্ছে, এখনো চলছে, এই প্রভিশনটা তো আপনার এই অ্যাক্টে রয়েছে। সুতরাং এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইলে এই যে বিশেষভাবে এই যে ঝাড়াই পোছাই করলো এই পুরো প্রসেসটাকে, পুরো ভোটার লিস্টটাকে, এটা কিন্তু আইনে রয়েছে সেকশন 21 সাবসেকশন 3-তে। সুতরাং তারপরে যাদের নাম বাদ চলে গেল তো তাদের তো স্বাভাবিকভাবেই সেকশন 24 এর আপিল হওয়া উচিত, কিন্তু ওরা কেন্দ্রীয়ভাবে কোনো নোটিফিকেশন না দিয়ে এগুলো সমস্ত আপনার এইআরও এবং ইআরও অফিসের উপরে ছেড়ে দিল। যার ফলে কি হলো, যারা 28 তারিখে বাদ পড়েছেন তাদেরকে কিন্তু আপনার ফর্ম 6 ফিল আপ করতে বললো হচ্ছে ইআরও অফিসগুলো থেকে। এবার ফর্ম 6 ফিল আপ করার একটা বড় সমস্যা যেটা, যে ধরুন আমি গত 20 বছরের বা 25 বছরের ভোটার, আমি এর মধ্যে আমার অনেকবার আমার রাইট এক্সারসাইজ করেছি, ভোট দিয়েছি। এবার দুম করে ডিলিট হয়ে যাওয়ার পরে আমাকে ফর্ম 6 ফিল আপ করতে বলা হচ্ছে, যেটা কিনা শুধুমাত্র নতুন ভোটারদের জন্য। এবার ফর্ম 6 ফিল আপ করতে গিয়ে আমি তো সেই সমস্ত ডকুমেন্টসেরই আশ্রয় নেব যে ডকুমেন্টস গুলো আমি আমার এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলাম। মানে এই যখন এসআইআর প্রসেসে আমি পার্টিসিপেট করলাম এনুমারেশন ফর্ম ফিল আপের মাধ্যমে, সেখানে আমি একটা ম্যাপিং এর অপশন ছিল, দেন আমি কার সঙ্গে নিজেকে ম্যাপ করছি, আমি আমার বাবা মা হোক, দাদু দিদা হোক, তার সঙ্গে ম্যাপ করলাম এবং তার সঙ্গে একটা লিঙ্কেজ দেখানোর পর আমি আমার ব্যক্তিগত ডকুমেন্টস গুলো, আইডেন্টিটি, এজ ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস দিলাম। এই সমস্ত ডকুমেন্টস গুলো দেওয়ার পরে এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির টাইমে বলুন বা তারপরে ফাইনাল রোল প্রিপারেশনের সময় দেখে আমাকে বাদ দিয়ে দিল। 28 তারিখের রোলে ওরা রাখলো না আমাদেরকে, মানে আমাকে বাদ দিল। এবার যদি বাদ দেয় তাহলে আমার ওই ডকুমেন্টস গুলোর উপরে ওরা বিচার বিবেচনা করে বাদ দিয়েছে, তাহলে ওই একই ডকুমেন্টস আমি তো ডকুমেন্টস এর মধ্যে ম্যানুফ্যাকচার করতে পারবো না, বা এমন নয় যে ওই ডকুমেন্টস আমি নতুন করে তৈরি করে আবার কিছু দেখাবো। তাহলে ফর্ম 6 ফিল আপ করতে গিয়েও তো আমাকে ওই ডকুমেন্টস এর আশ্রয় নিতে হবে। ফর্ম 6 ফিল আপ করতে গিয়ে সেটা অ্যালাউ হোক বা রিজেক্ট হোক, সেটা ইনমেটেরিয়াল। এই জন্য বলছি যে একই ডকুমেন্টস এর উপরে তাহলে তুমি পুনরায় আমাকে কি করে নতুন করে একটা নতুন ভোটার হিসেবে অ্যাপ্লাই করতে বলছো। আমাকে তুমি অ্যালাউ করবে না রিজেক্ট করবে সেটা পরের কথা, কিন্তু আমার ডকুমেন্টস তো একই রইলো। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে
ফর্ম 6 এর একটা বড় সমস্যা যেটা দেখা যাচ্ছে যে ফর্ম 6ও কি করে প্রসেস করতে হবে সেটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রোলে আছে। রুল 26 বলছে যে ফর্ম 6 আপনার ফিল আপ করার পরে একটা 7 দিনের নোটিশ পিরিয়ড থাকে, যেটা ইআরও তার অফিসে নোটিশ পিরিয়ডটা থাকবে যে সংশ্লিষ্ট ব্যক্তি ফর্ম 6 ফিল আপ করেছে। এতে যদি কারো আপত্তি থাকে তাহলে তিনি ফর্ম 7 ফিল আপ করে সে অবজেকশন দিতে পারেন। যদি এই পিরিয়ডটার মধ্যে কোনো অবজেকশন না থাকে বা যদি অবজেকশন পড়েও থাকে, সেটার উপরে বিচার বিবেচনা করে ইআরও ডিসিশন নেবে যে এই অবজেকশনটা গ্রাহ্য করার মতো কিনা। আর যদি গ্রাহ্য করার মতো না হয় তাহলে 7 দিন পরে কিন্তু তিনি ফর্ম 6টাকে অ্যালাউ করার প্রসেস শুরু করবেন এবং খুব স্বাভাবিকভাবে খুব অল্প সময়ের মধ্যে নতুন ভোটার তিনি তার নতুন এপিক পাবেন। কিন্তু এখানেও কিন্তু দেখা যাচ্ছে ভোটের আগে যতটা তৎপরতার সঙ্গে গাদাগুচ্ছের ফর্ম 6 কিছু পলিটিক্যাল পার্টি ইসিআর অফিসে জমা করা, তারপরে নতুন ভোটার হয়ে গেল, ভোট পর্ব মিটে যাওয়ার পরে যারা কিন্তু 28 তারিখের লিস্টে বাদ হয়েছে তাদের ফর্ম 6 গুলোকে প্রসেস করা বা সেগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে ইলেকশন কমিশনের বা তাদের অফিস মানে তাদের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো ইআরও এখানে আর কোনো আগ্রহ তাদের দেখা যাচ্ছে না। ফর্ম 6 মাসের পর মাস পড়ে আছে কিন্তু সেগুলোর কোনো অ্যাডজুডিকেশন হচ্ছে না। তো এটা একটা বড় সমস্যা, প্র্যাকটিক্যাল সমস্যা। এবার যেহেতু এরা অ্যাডজুডিকেশনের পরে ডিলিট হয়নি, এইগুলো নিয়ে চর্চা কম হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু একটা খুব গুরুতর সমস্যা। কিন্তু আমাদের কাছে কোনো পরিসংখ্যান নেই, সবচেয়ে বড় কথা। আন্ডার অ্যাডজুডিকেশন কত সংখ্যা ছিল আমরা জানি, সেখান থেকে ডিলিট হয়েছেন কজন আমরা জানি, কারা ট্রাইব্যুনালে আছেন, কত আপিল জমা আছে সেটা জানি, কিন্তু কতজন এইভাবে ডিলিট হয়েছেন এই সংখ্যাটা কিন্তু আমাদের কাছে নেই। এবার এর মধ্যে আমি কিন্তু এরকম উদাহরণও পেয়েছি যারা সেকশন 24 এর আপিল ফাইল করেছে, মানে সংশ্লিষ্ট ইআরও তাদেরকে বলেছে যে আপনার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আপিল করুন। এবার এই আপিলটা করার জন্য আমাকে তো কিছু একটা চ্যালেঞ্জ করতে হবে, শুধু বাদ যাওয়াটা নয়। কেন বাদ গেলাম আমি, যেটা সুপ্রিম কোর্টেও যে কথা উঠেছিল যে ভোটার যখন বাদ যাচ্ছে, যখন জাস্টিস বাগচি বলেছিলেন বেঞ্চে বসে যে ভোটার বাদ যাচ্ছে তখন তার কজ অফ ডিলিশনটা তিনি জানতে পারছেন না। তোমরা রিমার্কস কলামে এপিকে স্ট্যাটাস দেখতে গেলে যখন রিমার্কস কলাম, সেই রিমার্কস কলামে তোমরা কজ অফ ডিলিশনটা জানিয়ে দাও। তাহলে কেউ যদি চ্যালেঞ্জ করে সে অ্যাডজুডিকেশনের পরে বাদ যাক বা অ্যাডজুডিকেশনের আগে 28 তারিখে বাদ যাক, সে যেন ওই গ্রাউন্ডটাকে চ্যালেঞ্জ করতে পারে যে আমি এইটা কারণে বাদ গেছি, আমি এটাকে চ্যালেঞ্জ করছি। কিন্তু ফর্ম 6 ফিল আপ করতে গিয়েও সমস্যা, যেটা ফর্ম 6 ফিল আপ করতে গেলে তো সে নতুন ভোটার হিসেবে ঢুকতে চাইছে, সেটা আলাদা কথা। কিন্তু যদি অ্যাপিল করতে যাচ্ছে সেকশন 24 এর, সেখানে তো বাদ যাওয়ার কোনো কারণই কাউকে জানানো হয়নি, সেই অ্যাপিলটা করতে গিয়েও একটা বড় সমস্যা। আর সংখ্যাটাও এখানে একটা ফ্যাক্টর অবশ্যই, যে কতজন নতুন করে ফর্ম 6 ফিল আপ করলো, নতুন ভোটার হিসেবে যুক্ত হচ্ছে, সেই ব্যাপারে কোনো রকম কোনো পরিসংখ্যান ইলেকশন কমিশন দেয়নি। এবং পুরো বিষয়টা কিন্তু খুব অস্বচ্ছ। আরেকটা জিনিস যেটা আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রথম জানতে পারলাম, যে যারা অনলাইন ফর্ম 6 ফিল আপ করছেন তাদের একটা বিশেষ কলম দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনি যদি ওই ফর্ম ডাউনলোড করে দেখেন তাহলে পরে তাতে পাবেন না। সেটা কি? সেটাতে হচ্ছে যে আপনার 2002 এর যে স্পেশাল রিভিশন হয়েছিল সেখানে আপনার নাম বা আপনার বাবা মার বা দাদু দিদিমার কারোর ঠাকুরদা ঠাকুরমার কারোর নাম আছে কিনা সেটা ওখানে জানাতে হচ্ছে। এটা কেন? মানে প্রথম কথা, কোনো নোটিফিকেশন জারি হয়নি এবং ইলেকশন কমিশন কিন্তু এরকম বিধি সংশোধন করতে পারে না, তার এখতিয়ার নেই। এটা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখুন, ইলেকশন কমিশনের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এই এসআর প্রসেসে অনেক আগেই উঠেছে এবং কর্মকাণ্ডের ক্ষেত্রে আইন মেনে বাই দা বুক চলার ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে অনীহা রয়েছে সেটা বারংবার তারা বুঝিয়ে দিয়েছে। এবার এইখানে অদ্ভুত ব্যাপার যেটা, যদি আমাকে 2002 কার সাথে কেউ আমার আছে কিনা পূর্বপুরুষ তাদের ডিটেলস দিতে হয়, তাহলে এটা এনুমারেশন ফর্মেই তো ছিল। এনুমারেশন ফর্মেই তো আমাকে লিঙ্কেজ দেখাতে হচ্ছিল যে প্রসেসটা আমি কমপ্লিট করে একগাদা মানসিক উৎকণ্ঠা নিয়ে তারপর আমার নামটা ডিলিট হয়ে গেল। এখন ফর্ম 6এও তুমি এটাকে ইন্ট্রোডিউস করছো, যদি আমার দেখা গেল আমার সেই লিঙ্কেজটা আমি দেখালাম কিন্তু আবার সেই লিঙ্কেজটা তোমার নড়বড়ে মনে হলো, তাহলে ফর্ম 6টা যদি রিজেক্ট করে তাহলে ভোটার তার অধিকার প্রয়োগের জন্য বা ভোটার লিস্টে নামটা তোলার জন্য আর কোথায় যাবে, আর কি কি করতে হলে তাদের ইলেকশন কমিশনের মন জয় করা যাবে। এই ব্যাপারে ইলেকশন কমিশন দয়া করে দেশের মানুষকে দিশা দেখাক, কারণ তারা যেভাবে স্বেচ্ছাচারিতা করছে এই জিনিসটা মানুষের হয়রানির জন্য ছাড়া আর কিছুর জন্য নয়। মানে এবং মানুষ যে কতটা হয়রান হচ্ছেন, আপনি নিজে মুর্শিদাবাদের মানুষ, সুতরাং মুর্শিদাবাদে সবচেয়ে বেশি মানুষ ডিলিট হয়েছেন, ফলে হয়রানিটা আপনি নিজে চাক্ষুষ করছেন। কিন্তু আরো এই যে দুটো ভাগ হয়ে গেল, অর্থাৎ আপনি অনলাইন ফিল আপ করতে গেলে তখন আপনাকে এটা দিতে হচ্ছে, আপনি যখন অফলাইন ফিল আপ করছেন এটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। আপনি একদম সরাসরি ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে জমা দিলে তখন এটা আপনাকে দিতে হচ্ছে না। এটাই বা কেন? ইলেকশন কমিশনের স্বেচ্ছাচারিতা এবং এই পুরো কমপ্লিট প্রসেসটা যে ভেগ, সেটা আবার প্রমাণ হয়ে যায়। দুঃখের বিষয় হচ্ছে এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে উঠেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এই সমস্ত প্রশ্নগুলোকে খুব সন্তর্পণে
ওভারলুক করে গেছেন এটা বললে অত্যুক্তি হয় না। তার কারণ হচ্ছে এটাকে আরো মানুষের জন্য ইজি করা যেতে পারতো। আর একটা জিনিস আমি বলি, যদিও আপনার প্রশ্নের মধ্যে এটা পড়ছে না, আপনি দেখুন ট্রাইব্যুনাল গুলোকে করেছে জোকাতে, গোটা রাজ্যের ট্রাইব্যুনাল জোকাতে, মানুষকে তার বিচার পাওয়ার জন্য এত দূরে আসতে হচ্ছে। ট্রাইব্যুনাল গুলোকে ইজিলি জেলা কেন্দ্রিক করা যেত, কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডারে পরিষ্কারভাবে লিখে দিল যে ট্রাইব্যুনাল কোনোভাবে জেলাতে হবে না। কিন্তু জেলার মানুষের বিচার পাওয়ার জন্য যদি ট্রাইব্যুনাল, এবং জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল হচ্ছে, তাহলে জেলা সদরগুলোতে যদি ট্রাইব্যুনালটা হতো, তাহলে এটা মানুষের কাছে বিচার পাওয়া, যদি বিচার পাইয়ে দেওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে সেটা তো অনেক ইজি হতো। একদমই, এটা সত্যি। এবং শুধু তাই নয়, 19টা ট্রাইব্যুনালের মধ্যে 2জন বিচারপতি অলরেডি চলে গেছেন, ফলে এখন 17টা, এবং সেখানেও কাজকর্মের যা ধরন ধারণ, তাতে হাইকোর্ট সম্প্রতি, কলকাতা হাইকোর্ট এই মন্তব্য করেছেন, মৌখিক অবজারভেশন সেটা হচ্ছে 21 বছর লাগবে যে মামলা, মানে যে আবেদন পেন্ডিং আছে সেগুলো নিষ্পত্তি করতে। তাহলে যখন হাইকোর্টের কাছ থেকে আমরা এরকম একটা অবজারভেশন পাই, তাহলে বোঝা যায় যে প্রতিদিন কটা করে আবেদনের নিষ্পত্তি হচ্ছে, এবং সেখান থেকে যারা ডিলিট হচ্ছেন তারাও জানতে পারছেন না যে কেন তারা ডিলিট হলেন, এবং সবাইকে হিয়ারিং এর সুযোগও দেওয়া হচ্ছে না। ফলে একটা কোথাও ধারণা তৈরি হচ্ছে এরকম যে অনেক মানুষকে ছাঁটাই করে ফেলাটা যেন একটা লক্ষ্য, যেটা আগে ছিল ইলেকশন কমিশন অনেক বেশি ইনক্লুসিভ, অনেক বেশি মানুষকে ভোটার তালিকায় আনতে চান, এখন মনে হচ্ছে যে অনেক বেশি এক্সক্লুসিভ হয়ে যাচ্ছে পুরো বিষয়টা। ঠিক বলেছেন আপনি, আমি আপনার সাথে একবারে সম্পূর্ণ রকম ভাবে একমত। তার কারণ হচ্ছে পুরো কর্মকাণ্ডটাই হচ্ছে মানুষকে হয়রানি করার জন্য। মানে যদি উদ্দেশ্য এর পিছনে হয়রানি নাও থাকে, এই কর্মপদ্ধতির মাধ্যমে যে হয়রানি হচ্ছে এটা অন্ধ লোকেও বলে দেবে। মানে এখন যার বিচার বিবেচনা করার ক্ষমতা রয়েছে বলবে যে এটা একটা সিস্টেমেটিক এমন একটা প্রসেস চলছে যেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এবং যে মানুষগুলো সাধারণত নিরক্ষর, তাদের জন্য তো আরো বিপদ। এই কাগজটা ঠিক করো, ওই এফিডেভিট করো, পেপার পাবলিকেশন করো, গেজেট পাবলিকেশন করো, এক গাদা ভাবে করতে হচ্ছে। এবং শুধুমাত্র এসআইআর প্রসেসের জন্য নয়, মানুষের মনে এত ভীতি ঢুকে গেছে যে আগামীতে এসআইআর এর পরে আবার বলছে যে জনগণনা হবে, তারপর আবার কি হবে, সরকারি সুযোগ সুবিধার জন্য এই পাবে ওই পাবে না, এরকম ভাবে মানুষকে ব্যস্ত করে রাখা হচ্ছে, যাতে কিনা সে তার অন্যান্য যে চাহিদার কথা, রাষ্ট্রের কাছে যে সমস্ত তার অধিকার পাওয়ার কথা, সেই সমস্ত নিয়ে ব্যাপার নিয়ে সে মুখ খুলতে না পারে, এবং তার সেটা নিয়ে ভাবারও অবকাশ না থাকে। কারণ তার সবসময় মনে হচ্ছে যে আমি কি করে আবার আমার ভোটার তালিকায় নামটা কি করে উঠবে। কারণ অনেকের অনেক রকম সমস্যা, যেমন রেশন পাচ্ছেন না এরকম শুনছি, জমি রেজিস্ট্রি করতে পারছেন না এরকম শুনছি, আরো নানা রকমের অসুবিধার কথা শুনছি, যেটা মানুষকে আরো বেশি ভীত সন্ত্রস্ত করে তুলছে, আতঙ্কিত করে তুলছে। সব থেকে জরুরি ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখুন, রেশন না পাওয়া, জমি রেজিস্ট্রেশন বলুন, পাসপোর্টের অ্যাপ্লিকেশন বলুন, ডোমিসাইল সার্টিফিকেট বলুন, এই সমস্ত জিনিসগুলো যে দিচ্ছে না, এটা কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি। এইবার এই সম্পর্কিত কি কোনো নোটিফিকেশন রয়েছে? আপনি পাবেন না। অর্থাৎ কিনা, মানে অফিসগুলোর মেকানিজম এরকম করে করা হয়েছে যে ইলেকশন কমিশনের থেকে নাম, তোমার ভোটার লিস্ট থেকে নাম কেটে যাওয়ার পরে তারপর তোমার কি হবে সেগুলো লোকাল বডির হাতে ছেড়ে দেওয়া হয়েছে। লোকাল পঞ্চায়েত, লোকাল মিউনিসিপ্যালিটি ঠিক করছে যে আমি একে সুযোগটা দেবো কি দেবো না। কোনো কেন্দ্রীয় ভাবে নোটিফিকেশন নেই যে এটা হলে এটা হওয়া উচিত। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল প্রথমে বলেছিলেন যে যাদের ট্রাইব্যুনালে আপিল আছে তাদের থেকে অন্নপূর্ণার যোজনা তারা পাবে না। তারপর সেটা নিয়ে যখন একটু বিতর্ক হলো, তিনি সংশোধন করে বললেন যাদের ট্রাইব্যুনালে আপিল পেন্ডিং আছে তারা পাবেন। মানে বুঝতে পারছেন, ওপর থেকেই এরকম করে জিনিসটা হচ্ছে যে কোনো রকম ঠিক ঠিকানা নেই, কোনো কেন্দ্রীয় নোটিফিকেশন নেই। যার মুখে যেটা আসছে, যার মনে যেটা হচ্ছে, সে লোকাল বডি হোক বা হায়ার অথরিটি হোক, সে সেটা করছে, সেটাই আইন হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য এটাই। এবার আপনার কাছে অনেক মানুষ আসছেন যারা হাইকোর্টে মামলা করছেন যাতে ট্রাইব্যুনালে তাদের বিষয়টা একটু দ্রুত শুনানি হয়। তো এই মামলার সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। আপনি যেটা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছেন সেটা হচ্ছে, অনেক মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে তোমাকে হাইকোর্টে যেতে হবে, তোমার হাইকোর্টে গেলেই তোমার নাম উঠে যাবে ভোটার তালিকায়, এরকম একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। তার ফলে বহু মানুষ হাইকোর্টে চলে আসেন এবং মনে হচ্ছে যে হাইকোর্টে মামলা করলেই আমার নামটা উঠে যাবে। এটা একটা। 2 নম্বর হচ্ছে এত বেশি মামলা হচ্ছে হাইকোর্টে যে হাইকোর্টও এখন কিন্তু আর অত অগ্রাধিকার দিয়ে মামলাগুলো শুনছেন না। এই বিষয়টা একটু আপনার কাছে। একদম তাই, আপনি ঠিকই বলেছেন। আমি একটা জিনিস বলবো, আমি যেহেতু আমার মানে সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, প্রতিদিন এই ধরনের ডিলিটেড ভোটারের কাগজ তো ঘাঁটছি, এবং তার পাশাপাশি আমি এরকম লোকজনকেও চিনি যাদের নাম ভোটার লিস্টে রয়ে গেছে, মানে যাদের নামটা ইনক্লুড হয়ে গেছে। কাগজের কিন্তু কোনো তফাৎ নেই,
মানে যেহেতু কোন রকম কোন নিয়ম নীতি মানা হয়নি, বিশেষ করে অ্যাডজুডিকেশন পার্টে আমি বলবো, যেখানে জুডিশিয়াল অফিসাররা ইনভলভ ছিলেন, হয়তো আমার কথাতে বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু আমি আপনাকে বলবো উইদাউট প্রপার ট্রেনিং জুডিশিয়াল অফিসারদেরকে যে অ্যাডজুডিকেশন করতে দিয়েছে তার ফলে সব থেকে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা ইলেকশন কমিশনের হাতে থাকলে হয়তো এতটা ক্ষতি হতো না। ইলেকশন কমিশনের উদ্দেশ্য নিয়ে অবশ্যই আমাদের সন্দেহ আছে, কিন্তু ইলেকশন কমিশনের থেকেও জুডিশিয়াল অফিসারদের কাছে ক্ষতি, কারণ ক্ষতিগ্রস্ত মানুষ এভাবে হয়েছে যে তাদের কোন রকম কোনো ট্রেনিং ছিল না, পরীক্ষার খাতা দেখার মতো করে তারা দেখেছেন, এবং অল্প সময়ের মধ্যে 60 লক্ষ লোকের নাম তাদেরকে বিচার করতে হতো। তো তারা তো কোর্টে বসে বিচার করার মতো করে বিচার করেননি, তারা এক্সিকিউটিভ কাজ করেছেন। এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে গিয়ে তারা ভেবেছে যে এটা আমাদের তো কাজই নয়, যা যেমন করে। এরকম উদাহরণ আমাদের কাছে রয়েছে। অর্থাৎ আমি আপনাকে যদি 5টা কাগজ দেখে দিই, 5টা কাগজে আপনি 2 রকম 3 রকম ফলাফল পাবেন। কাগজের পরিমাণ, কাগজের যোগ্যতা বলুন বা কাগজের কোয়ালিটি সবই এক। মানে আপনার কাগজ এবং আমার কাগজ দুজনের একই কাগজ, আপনি ইনক্লুড হয়েছেন, আমি এক্সক্লুড হয়েছি, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। একই পরিবারে 4 ভাই 3 ভাই ইনক্লুড হয়েছে, এক ভাই বাদ চলে গেছে, এটা কি করে হয়? সুতরাং এখানে যেগুলো করছে এগুলো তো শুধুমাত্র চরিত্র হনন করার জন্যই করছে, যে এর বাদ গেছে মানে নিশ্চিতভাবেই বাংলাদেশি, বা এর বাদ গেছে মানে একে দেশ থেকে তাড়াতে হবে, এর বাইরে তো কোনো নাই। কিন্তু কথা হচ্ছে যে যদি নিরপেক্ষ বিচার হয় তাহলে এরকম বাদ অনেকে যাবে, নাহলে সবাই ইনক্লুড হয়ে যাবে। মামলা নিয়ে যে ভুল বোঝানো হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই জিনিসটা যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন যে মামলা নিয়ে যে হাইকোর্টে গেলেই হয়ে যাচ্ছে এরকম বোঝানো হচ্ছে। এবং এটাতে কি বিশেষভাবে আপনার পেশায় থাকা মানুষজন বেশি করছেন? আমাদের পেশায় থাকা মানুষজনও বটে, এবং মধ্যবর্তী লোক কিছু থাকেন যারা মামলা নিয়ে যান উপরে, তারাও বোঝাচ্ছেন। দেখুন, সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে তো হাইকোর্ট মামলাগুলো শুনছে। সুপ্রিম কোর্ট বলেছিল যে তোমার যদি আউট অফ টার্ন হিয়ারিং এর প্রয়োজন থাকে, যাদের এরকম আর্জেন্সি আছে, তারা সেই আর্জেন্সি দেখিয়ে হাইকোর্টকে অ্যাপ্রোচ করতে পারে। সুপ্রিম কোর্ট দুটো কথা বলেছিল, এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে হাইকোর্টকে অ্যাপ্রোচ করা, যেটা হচ্ছে যারা অ্যাডজুডিকেশনে তখনও রয়ে গেছেন তাদের জন্য শুধু, এবং এক হচ্ছে জুডিশিয়াল ক্যাপাসিটিতে হাইকোর্টকে অ্যাপ্রোচ করা রিট পিটিশন ফাইলিং এর মাধ্যমে। এখন ব্যবহার হচ্ছে, আপনি জিনিস একটা ভাবুন, খুব একটা প্র্যাকটিক্যাল জিনিস ভাবুন, যে 19খানা অ্যাপিলেট ট্রাইব্যুনাল, 19টা অ্যাপিলেট ট্রাইব্যুনালে 34 লাখ সামথিং হচ্ছে আপিল, এবার হাইকোর্ট তো একটাই। এবার 19টা অ্যাপিলেট ট্রাইব্যুনালে যদি কাজ দেরিতে হচ্ছে, আমার দ্রুততার সঙ্গে শুনানির দরকার আছে, এরকম যদি 10% লোকও ভাবতে লাগে, তাহলে সংখ্যাটা কত হচ্ছে বলুন তো? কিন্তু হাইকোর্ট তো একটাই। তো সেই একটা কোর্ট তো এসআইআর মামলা শোনার জন্য নয় শুধু, সেটা হচ্ছে গ্রুপ 9 এর কোর্ট। এসআইআর হচ্ছে গ্রুপ 9 এর একটা ছোট অংশ মাত্র, মানে ইলেকশন রিলেটেড মামলা, এই মামলা আপনি গ্রুপ 9 এর একটা ছোট্ট অংশ তার। সুতরাং এখন যদি একজন মহামান্য বিচারপতিকে শুধু এসআইআর এর মামলাই শুনতে হয়, তাহলে হাইকোর্টে 5টা জজ লাগবে খালি এই মামলা শোনার জন্য, এবং বেরোবে আর্জেন্সি। আপনাকে বলতে দিলে সবাই 100% লোকই বলবে আমার আর্জেন্সি আছে। কে চাইবে এরকম অবস্থায় বেশিক্ষণ পড়ে থাকতে? সবাই চাইবে, কেউ ঝুলে থাকতে চাইবে না, সবাই মনে সেই ভীতি কাজ করবে। সুতরাং এই ভীতিগুলোর যে ফায়দা লোকে নিচ্ছে, এটা নিয়ে আমার বলতে কোনো রকম কোনো সমস্যা নেই, এবং খুব নির্লজ্জভাবে নিচ্ছে। এই মামলা করুন, আমার নাম্বার এরকম করে দিয়ে দিচ্ছে যে মামলা করুন হয়ে যাবে। এখানে এভাবে হচ্ছে না। সপ্তাহে একদিন জজ সাহেব এই মামলাগুলো নিচ্ছেন, তাও সারাদিন নয়, অল্প কিছু সময়ের জন্য। তাতেও আমাদের হাইকোর্ট চেষ্টা করছে যে যত বেশি সংখ্যক লোককে এই অর্ডার দেওয়া যায় কাগজপত্র তাদের দেখে, সেটা মানুষ পাচ্ছে। কিন্তু যেভাবে মানুষ এগুলোর মিসইউজ করছে, তাতে করে আগামীতে সত্যি তো তাই, কোর্ট যদি এটা রিয়েলাইজ করে যে সবাই করছে, সবারই আর্জেন্সি আছে, অ্যাকচুয়ালি সবারই আর্জেন্সি আছে, কিন্তু সবাইকে বিচার পাইয়ে দেবে কি করে? এখন যদি সবারই জন্য হাইকোর্ট এই অর্ডার দেয় যে দ্রুত নিষ্পত্তি করো, তো ট্রাইব্যুনাল তো এমনি নিষ্পত্তি করতে পারছে না, সে ওই অর্ডার পাওয়া মক্কেলগুলো কি বা কি করে দ্রুত নিষ্পত্তি করে দেবে? কারণ ট্রাইব্যুনালে যাচ্ছে কাগজ ইলেকশন কমিশনের কাছ থেকে, তবে নিষ্পত্তি হচ্ছে। এবং ওখানেও কোনো খুব একটা কিছু পদ্ধতি ফলো করা হচ্ছে না তো। মানে আপনি কিভাবে হিয়ারিং এ ডাকবেন, কিসের ভিত্তিতে ডাকবেন, জেলাবাড়ি ডাকবেন না ব্লক ওয়াইজ ডাকবেন, না মানে আবেদন যেভাবে জমা পড়েছে সেইভাবে ক্রোনোলজিক্যালি ডাকবেন, এই বিষয়টা তো খুব পরিষ্কার হচ্ছে না। এর মধ্যে হাইকোর্টের নির্দেশ যাচ্ছে যে একে তোমায় আগে শুনতে হবে, ওকে তোমায় আগে শুনতে হবে, এমনকি সুপ্রিম কোর্টও কখনো কখনো এই নির্দেশ দিচ্ছেন আউট অফ টার্ন শোনার জন্য। আউট অফ টার্ন হিয়ারিং প্রথম দিকে দিচ্ছিল, এখন বেশিরভাগটা হাইকোর্টের উপরে ছেড়েছে। ঠিক বলেছেন আপনি, যে কিভাবে শুনানি হবে, আপনার যে আপিলটা সেটা শুনানি কবে হবে সে ব্যাপারে প্রথম দিকে যেমন বলা হয়েছিল যে আপনি যে আপিলটা ফাইল করেছেন তাতে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেখানে একটা এসএমএস এর মাধ্যমে আপনার শুনানির ডিটেইলস যাবে। কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট বিএলও মারফতও যাচ্ছিল, বা ইআরও অফিসে নোটিশ টাঙিয়ে দিচ্ছিল। আমি একটা জেলার কথা বলবো যেখানে কিন্তু এই কাজগুলো প্রপার নিয়ম মেনে হচ্ছে, যেমন দিনাজপুরে আমি দেখছি ওখানে লিস্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে লিস্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে যে
উত্তর বা দক্ষিণ দিনাজপুর আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, সরি, আচ্ছা, মানে দুই দিনাজপুরে যে কোনো একটা হচ্ছে, দিনাজপুর। ভালো কাজ হচ্ছে ওখানটায়, নোটিশ দিয়ে দিচ্ছে যে অমুক তারিখে অমুক ডেটে অমুক সময় তোমার শুনানি হবে, আচ্ছা, জানিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জানানো হচ্ছে। এবার প্রবলেমটা কি, সুপ্রিম কোর্ট তো বারংবার বলেছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন যাতে না হয়, অর্থাৎ আপনি আপনার বক্তব্য পেশের সুযোগ না পেয়ে যেন বাদ না চলে যান। কিন্তু এই জিনিসটা ট্রাইব্যুনাল মানছে কোথায়, বা এত লক্ষ মানুষকে বিচার পাইয়ে এই সময়ের মধ্যে পাইয়ে দিতে গিয়ে মানা সম্ভব হচ্ছে না হয়তো। কারণ হচ্ছে আমার পরিষ্কার মনে আছে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের আইনজীবী বলেছিলেন, যখন বেঞ্চের তরফে বলা হলো যে তুমি বাদ যাওয়ার কারণটা কেন জানাচ্ছ না, তখন বলেছিল ভোটারকে আমি অ্যাপিলের শুনানিতে গিয়ে তাকে বাদ যাওয়ার কারণ জানিয়ে দেবো, আমি ট্রাইব্যুনালের পুরো রেকর্ডটা প্রডিউস করব। ঠিক এই জিনিসটা জানার জন্য আমি দুটো আরটিআই করেছিলাম। এক হচ্ছে ভোটারকে দিয়ে যে তার এক্সাক্ট কজ অফ ডিলিশন কি, কেন সে বাদ গেল সেটা তার জানার দরকার আছে, কারণ আমি যদি অ্যাপিল ফাইল করি তো আমার তো বাদ যাওয়ার কারণটা জানার দরকার আছে, এটা এক। দ্বিতীয় হচ্ছে আমি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কি প্রসিডিওরে ট্রাইব্যুনাল কাজ করছে সেটার জন্য আমি হাইকোর্টে আরটিআই করেছিলাম। কিন্তু যেগুলো আমরা ভোটারকে দিয়ে যে আরটিআই গুলো হয়েছে তাতে কিন্তু রিপ্লাই খুব শকিং। সেখানে রিপ্লাই বলছে যে আমাদের কাছে কোনো নথি নেই, কেন বাদ গেছে। কোনো জায়গায় বলছে জুডিশিয়াল অফিসাররা যেহেতু বাদ দিয়েছে আমরা বলতে পারবো না। কিন্তু মজার কথা দেখুন, আপিলটা করছেন আপনি ট্রাইব্যুনালে নয়, আপিলটা করছেন ইলেকশন কমিশনের পোর্টালে। আপনার কাগজ, আপনার রেকর্ড ইলেকশন কমিশনের কাছ থেকে ট্রাইব্যুনালে যাচ্ছে। সুতরাং আমার বাদ যাওয়া নথি ইলেকশন কমিশনের কাছেই রয়েছে। জুডিশিয়াল অফিসাররা যারা বাদ দিয়েছেন তারা তো ইলেকশন কমিশনের অফিস, লোকাল অফিসগুলো মানে ইআরও অফিসগুলো তো বসে বসে কাজটা করেছেন, তো নথি তো তারা সঙ্গে করে নিয়ে যাননি। আমার বাদ যাওয়ার নথি, আমার বাদ যাওয়ার কারণ কি নোট দিয়েছে তাতে সব তাদের কাছে রয়েছে, কিন্তু তারা দেবে না বলে বলছে এটা আমাদের জানা নেই। যদি জানা না থাকে তাহলে সে বাদ দিয়েছে সে জানে না, আমি বাদ গেছি আমি জানি না, তাহলে জানেটাকে আমি বাদটা কেন গেলাম? কারণ আমরা 4টে ভাই, 3টে ভাই উঠে গেছে, আমি কেন বাদ গেলাম? তো আমার প্রশ্ন তো আসবে, কিন্তু এই প্রশ্নের উত্তর ওরা দিতে পারছে না। এক, দ্বিতীয় হচ্ছে আমি ওই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কেন হাইকোর্ট, কেন ট্রাইব্যুনাল অপরচুনিটি অফ হিয়ারিং সবাইকে দিচ্ছে না, এই মর্মে আমরা যখন জানতে চাইছি এটারও রিপ্লাই কিন্তু আমরা এখনো পাইনি হাইকোর্টের কাছ থেকে যে কি এসওপি আছে। আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ তার অধিকার সম্পর্কে সজাগ থাকবে, সেটা তো নাই। আমাদের দেশে শিক্ষা দীক্ষার হার যেহেতু আমরা বেশ পিছিয়ে আছি, এটা তো সম্ভব নয়। এবার স্বাভাবিকভাবে যারা এই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল এবং সজাগ তারা যেন এই সুযোগটা না নেয়। প্রবলেম হচ্ছে এটাই, মানে এখন আপনি যদি কাউকে একটু বুঝেও বলেন, হয়তো সবাইকে আপনি একই তাদের বোঝার ক্ষমতাও হয়তো সেরকম না, কিন্তু আপনাকে চেষ্টা তো করতে হবে। এবার কি হচ্ছে, এটার ফায়দা যদি আমাদের পেশার লোক না নেয় তবেই মঙ্গল। আমরা যদি এখন ফায়দা নেওয়া শুরু করি তাহলে অনেক সমস্যা আছে। এবং আমি অবশ্যই বলবো যে হাইকোর্টে এসে যে আপনি ভাবছেন, মানে ভাবার যদি যে যাবো আর হয়ে যাবে, এরকম তো হচ্ছে না কোনোভাবেই। সুতরাং ওই রকম মিসগাইডেড ওয়েতে যেন দয়া করে হাইকোর্টে আসবেন না। আপনারা ট্রাইব্যুনালে আপিল করেছেন, আমি বুঝতে পারছি এটা খারাপ সময়ের মধ্যে আপনারা যাচ্ছেন, এবং পুরো প্রসেসটাই হচ্ছে আপনাদেরকে হেনস্থা করার জন্য, এটা অস্বীকার করবো না কোনোভাবে। কিন্তু আমি তাও বলবো যদি ধৈর্য ধারণ করার আপনার ক্ষমতা থাকে এবং যদি খুব তাড়া না থাকে, আপনার কোর্টে আসার দরকারই নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আরটিআই এর যে প্রসেস, যেগুলো আমরা সবাইকে যেচে পড়ে বলছি যে আরটিআই করুন, আমরা প্রোফর্মা বানিয়েও দিয়ে দিচ্ছি ফ্রি অফ কস্ট, এবং আমরা অডিও ইনস্ট্রাকশন দিচ্ছি যে এটা করুন, ফার্স্ট আপিল করুন, সেকেন্ড আপিল করুন, সেই জিনিসটা করে রাখুন। ট্রাইব্যুনালগুলোর সংখ্যা বাড়ানো হোক এবং জেলায় জেলায় করে দেওয়া হোক, এটা করলে অনেক সুরাহা হবে। এটা হলে এখানে ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছে না, এখানে আমাদেরকেই ঢুকতে দেয় না। তাহলে আমরা হাইকোর্টের অর্ডার কপি গুলো কমিউনিকেট করছিলাম, প্রথম কথা রিসিভ দিতে চাই না, তারপর বলছে যে পোস্ট করে দিন আপনারা। একমাত্র যদি নোটিশ কারো থাকে তখনই অ্যাডভোকেট ঢুকতে দিচ্ছে, আদারওয়াইজ মানে ভাবুন কিরকম একটা কাজ। এটা তো মানুষের জন্য করা হয়েছে, এটা তো কোর্ট, ট্রাইব্যুনাল হচ্ছে একটা কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে, এটা তো কোর্ট, এটা তো সংবিধান মেনে হয়েছে। তো সুতরাং যেটা কোর্ট সেখানে মানুষ কেন ঢুকতে পারবে না? মানুষের প্রবেশ তো অবাধ হওয়া উচিত, কিন্তু সেটা তো নয়। না, সেটা নয়। তার ফলে আপনি বলছেন জেলায়, মানে এখানেই ইনফ্রাস্ট্রাকচার এত মাসের মধ্যে ঠিক মতো দিয়ে উঠতে পারলো না, দুজন বিচারপতি চলে গেলেন, তো তারপরে জেলাতে, এবং এর জন্য যে হিউজ একটা খরচ আছে, যেহেতু ভোট হয়ে গেছে, আর কারো মাথা ব্যথা নেই, মাথা ব্যথাটা তো নেই কারোরই, এবং প্রত্যেকেই চাইছেন দায়টা ঠেলে দিতে অন্যের ঘাড়ে। ফলে যারা ঝুলে রইলেন তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মনে হয়। ভয় দেখানোটা না করি, আসল সমস্যা সম্পর্কে বললে তাহলে মানুষ বুঝবে আশা করি।